আসসালামু আলাইকুম। আমি সাদিয়া পারভিন, শহীদ নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়, কাদিরগঞ্জ, রাজশাহী। আমি এই করোনাকালীন সময়ে তোমাদের এর আগে প্রথমের দিকে ভূগোল ক্লাস নিয়েছিলাম। আমি চলে এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল ক্লাস নিতে, অনলাইন ক্লাস নিতে। এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই ক্ষেত্রে তোমাদের যে বাসায় থাকা, নিরাপদে থাকা, হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে। করোনার মধ্যে সাবধানে থাকবে, সবসময় মাস্ক ব্যবহার করবে। আর আজকে আমি তোমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায় শুরু করব। নবম শ্রেণীতে যারা ভর্তি হয়েছ তাদের সাথে বলতে গেলে সেরকমভাবে দেখা বা ক্লাস কখনোই একটাও আমরা পাইনি, পরিচয় সেভাবে হয়নি। তো আমি আজকে তোমাদের নবম ক্লাস শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই আমাদের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ আছে, এই অধ্যায় আলোচনা করব। ভূগোল ও পরিবেশ বলতে কি বুঝি, তোমাদের প্রথম বইটা খোলো, তোমরা সবাই খাতা কলম নাও এবং বইটা পাশে নাও। দেখো, প্রথম অধ্যায় আছে তোমাদের ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাহলে ভূগোল এবং পরিবেশ কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। আচ্ছা দেখো, পৃথিবীতে আমাদের বাসভূমি, তাই না? পৃথিবীতে বাস করে নানা রকম মানুষ, বিচিত্র ধরনের জীবনধারা মানুষের সবার। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা রকম পরিবেশ এবং প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড আছে। প্রত্যেকটাই কিন্তু আলাদা, তাই না? সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রত্যেকটা বিষয় আলাদা, এবং প্রত্যেকটা বিষয় যে বইয়ে আলোচনা করা হয় প্রকৃতি নিয়ে, পৃথিবীর চন্দ্র সূর্য সব কিছু নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমাদের ভূগোল। এবং পৃথিবীর দেশের প্রত্যেকটা দেশের তাদের পরিমাপ, তাদের লোকজনের বসবাস সব কিছুই হচ্ছে এই ভূগোলের মধ্যে জানতে পারবে। সুতরাং ভূগোল একদিকে একটি প্রাকৃতিক বিজ্ঞান, অন্যদিকে সমাজের বিজ্ঞান অর্থাৎ সামাজিক বিজ্ঞান। এর মধ্যে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা যে এই ভূগোল বইটা পড়ব তার কি গুরুত্ব বা এটা পড়ে আমরা কি জানতে পারবো, এই অধ্যায়ে আমরা সেটা জানবো। তাহলে এই অধ্যায় পাঠ শেষে আমরা ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবো, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। কি ভূগোল ও পরিবেশের কি সম্পর্ক? অবশ্যই ভূগোল এবং পরিবেশের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। হ্যাঁ, তাছাড়া কোনোভাবেই আমরা বেঁচে থাকতে পারতাম না। যেমন ধরো, ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইটারোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। হ্যাঁ, জিও ও জিওগ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ এবং পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশ, মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই হচ্ছে ভূগোল। তাহলে কি জানলাম আমরা? মানুষের কর্ম ও জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ভূগোল। এই বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতামত আছে, আরো অনেক বিজ্ঞানী অনেক মতামত দিয়েছেন। সব বিজ্ঞানীর মতামত যে একরকম তা নয়, এক একজনের মতে এই ভূগোল এবং এই পরিবেশের ব্যাখ্যা বিভিন্ন রকম। এছাড়াও আমরা ভূগোলের যে শাখা বা পরিধি সেটা কতটুকু এটা আমরা জানতে পারবো। ভূগোলের পরিধি, পরিধি মানে কি? কতটুকু বিস্তৃত, কতটুকু নিয়ে।
হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন হয়েছে, চিন্তা চেতনার বিকাশ হয়েছে, সমাজের মানুষের মূল্যবোধের আগের তুলনায়, আগে যেরকম মানুষের চিন্তা ভাবনা ছিল, আগেকার মানুষের কুসংস্কারচ্ছন্নতা বেশি ছিল, এখন সেই মূল্যবোধের অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, দিনে দিনে যুগে যুগে মানুষ আবহাওয়া সম্পর্কে জানতে পেরেছে। সব দেশ এবং পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে, সব দেশের ভৌগোলিক অবস্থান, তারপরে তাদের আবহাওয়া, তাদের জলবায়ু একরকম না, বিভিন্ন রকমের। হ্যাঁ, কোথাও নাতিশীতোষ্ণ, কোথাও প্রচণ্ড ঠান্ডা, কোথাও প্রচণ্ড গরম, কোথাও বালুকাময়, কোথাও মরুভূমি, কোথাও আবার শীতল বরফ আচ্ছন্ন। হ্যাঁ, এই বিষয়গুলা বিজ্ঞানীরা, পরিবেশবিদরা, ভূতত্ত্ববিদরা বিভিন্ন সময় যুগ যুগ ধরে দেখছেন, আলোচনা করছেন, গবেষণা করছেন। তারা সব কিছু জেনে শুনে বুঝে দেখে এখনো গবেষণা করে যাচ্ছেন। তারা একটা বই বা একটা বিষয় তারা লিপিবদ্ধ করেন, সেটাই হচ্ছে ভূগোল। তাহলে ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত হয়ে গেছে এবং হচ্ছে এখন নানা রকম বিষয়, যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। ভূগোলের শাখা, এখন আমরা দেখব ভূগোলের শাখা। ভূগোলের শাখা দেখো, আমি একটু তোমাদেরকে ছক আকারে লিখছি, তোমরা খাতা কলম নিয়ে দেখো বিষয়টা। আমি লিখে দিচ্ছি, তোমাদের বইও আছে, তারপর আমি লিখবো এবং আলোচনা করব, তোমরা বিষয়গুলো দেখো। প্রথমে আমরা ভূগোলকে দুটি ভাগে ভাগ করব। দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আরেকটা প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক ভূগোলকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জীব ভূগোল এবং আরেকটা হচ্ছে জলবায়ু বিদ্যা। এছাড়া মানব ভূগোলকে চারটি ভাগে ভাগ করা যায়। মানব ভূগোলকে চারটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল। এছাড়াও আমাদের প্রাকৃতিক ভূগোলকে আরো চারটি ভাগে ভাগ করা যায়, ভৌগোলিক বিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল। ঠিক আছে, এবার দেখো প্রাণী ভূগোলকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। এগুলো আমরা সবকিছুই জানবো, বিস্তারিত বর্ণনা। দেখো, প্রাকৃতিক ভূগোলটা কি? ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এর মধ্যে কি কি পড়ে? ভূমিরূপ, মানে ভূমির অবস্থা কিরকম, বিভিন্ন জায়গার ভূমি বিভিন্ন রকম হয়ে থাকে, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। আমি যে বিষয়গুলো প্রথমে বললাম যে ভূগোলের ক্ষেত্রে কোন কোন বিষয় আছে, সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি কি আলোচনা করা হয়, মানে পৃথিবীর মানুষের পরিবেশের কোন দিকটা কোন ভূগোলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা এখন আমরা জানবো। এই তো, যেমন ধরো ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিজ্ঞান এটি একটি গ্রহের লগ্নিভবন ও ক্ষয়ীভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। জলবায়ুতে কি হয়? জলবায়ু বিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে। মানে কি? জলবায়ু বিদ্যার মধ্যে পৃথিবীর
পুরা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে দীর্ঘমেয়াদী আবহাওয়া কি অবস্থা হয়েছিল বা হবে, বা এর প্রভাব কি রকম হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে জলবায়ু বিদ্যার মধ্যে পড়বে। যেমন ধরো পৃথিবীর এখন জলবায়ুর অবস্থা কিরূপ? উত্তপ্ত না? অনেক জলবায়ু পরিবর্তন হয়েছে না? যেরকম আমাদের দেশের আবহাওয়ার মধ্যে, জলবায়ুর মধ্যে অনেক পরিবর্তন এসছে, সেরকম পৃথিবীর জলবায়ুর মধ্যে অনেক পরিবর্তন এসছে। এখন পৃথিবী আরো মানুষের বিভিন্ন কারণে, এটা আমি এখন আলোচনা করছি না, বিভিন্ন কারণে মানুষের তৈরি বিভিন্ন কারণেই জলবায়ুর অনেক পরিবর্তন হয়েছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি, অতি খরা, অতি বৃষ্টি, হ্যাঁ, এগুলো বন্যা, এসব জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে। এবার দেখো জীব ভূগোল। জীব মানে কি? উদ্ভিদ এবং প্রাণী দুটাই। তাহলে যে ভূগোলে উদ্ভিদ এবং প্রাণীর বন্টন নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে জীব ভূগোল। মৃত্তিকা ভূগোল, মৃত্তিকা মানে হচ্ছে মাটি, তাই না? মৃত্তিকা ভূগোলবিদগণ মৃত্তিকা সম্বন্ধে, মাটির স্তর সম্বন্ধে, বিভিন্ন স্তরের বিভিন্ন দেশের মাটির ভূমিরূপ বিভিন্ন রকম হয়, সেই বিষয়টা যে মাটির মধ্যে বা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে মৃত্তিকা ভূগোল। সমুদ্রবিদ্যা, সমুদ্রটা তোমরা জানোই, চিনোই, পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র, তাই না? 3 ভাগই হচ্ছে পানি। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানি, রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। তাহলে সমুদ্রবিদ্যার মধ্যে কত কিছুই আছে, তাই না? তারপরে দেখো মানব ভূগোল। মানব ভূগোলের মধ্যে আছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা। তাহলে দেখো মানব ভূগোলের মধ্যে অর্থনীতি, অর্থনীতি তো একটা বড় বিষয়। অর্থনীতি আমাদের জীবনকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে। যেমন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে থাকে, যেমন সব মানুষই কিন্তু একই রকম অর্থনৈতিক কাজ করে না। কেউ পশুপালন করে, কেউ মৎস্য চাষ করে, কেউ কামার, কেউ কুমার, কেউ স্বর্ণকার, তাই না? বিভিন্ন মানুষ, পেশার মানুষ বিভিন্নভাবে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে জীবন ধারণ করে। সেই ক্ষেত্রে যে এই যে মানুষের বিভিন্ন রকম কর্মকাণ্ড, এই জিনিসগুলো যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে অর্থনৈতিক ভূগোল। পশুপালন, বনজ সম্পদ, তারপরে তোমার খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা, এগুলোই হচ্ছে কৃষিকাজ অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। জনসংখ্যা ভূগোল, জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার গতি প্রকৃতি, তার কার্যকলাপ, তারপরে সামাজিক অর্থনৈতিক জীবনের উপরে প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। আঞ্চলিক ভূগোল, অঞ্চল ভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, একই অঞ্চলের জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, পশু পাখি, মানুষের মানে আকৃতি, হ্যাঁ, দেখতেও এক এক দেশের মানুষ এক এক রকম হয়, দেখতে বৈশিষ্ট্য এক এক রকম বৈশিষ্ট্যের হয়। তো সেই ক্ষেত্রে আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুসরণ করে আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। এছাড়া আছে রাজনৈতিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল। পরিবহন ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা ও মানুষ পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে। এছাড়া আছে নগর ভূগোল, হ্যাঁ, দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ, বিভিন্ন জায়গায় দুর্যোগ ঘটতেই থাকে, সেই ক্ষেত্রে পরিমাণ, সমুদ্র রক্ষার কৌশল, এগুলো হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগ আলোচনা করা হয়। এছাড়া আছে পরিবেশের প্রকারভেদ। আমরা পরিবেশের প্রকারভেদ আজকে আর আলোচনা করছি না, কারণ এটাই বেশ অনেকখানি তোমাদের জন্য হয়ে গেছে। তো আজকে তোমাদের এইটুকু আমি পড়ালাম যে ভূগোলের ধারণা, ভূগোলের শাখা, ভূগোলের পরিধি, ঠিক আছে, এবং এর প্রত্যেকটা ভাগ। তো এই পর্যন্তই আজকে তোমাদের পড়া নবম শ্রেণীর। তোমরা একটু আলোচনা ভালো করে পড়বা এবং পয়েন্টগুলা ভালো করে পড়ে খাতায় লিখবা। আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।